আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজকে আমাদের অর্থনীতি এইচএসসি ইকোনমিক্সের তৃতীয় লাইভ ক্লাস, চাহিদা সম্পর্কিত প্রশ্ন নিয়ে আজকের লাইভ ক্লাসটি আমরা সাজিয়েছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা একটু প্রথমেই জানিয়ে দেন যে আজকের ক্লাসটি কি আপনারা সম্পূর্ণ দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনার বন্ধুদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও আমাদের আজকের ক্লাসে যুক্ত হতে পারে। আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা সকলেই ক্লাসটিকে শেয়ার করে দেন। সবাই শেয়ার করে দেন। আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান। আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানান। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছেন মিজানেবি, আমাদের সাথে যুক্ত হয়েছেন আরফিন শিকদার। মিজানেবি বলেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরফিন শিকদার বলেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
সবাইকে বলতেছি, সবাই একটু ক্লাসটিকে শেয়ার করে দেন যাতে অন্যরাও যুক্ত হতে পারে। সবাই ক্লাসটিকে শেয়ার করে দেন যাতে অন্যরাও যুক্ত হতে পারে। সবাই ক্লাসটিকে শেয়ার করে দেন যাতে অন্যরাও যুক্ত হতে পারে। একটু পরেই আমরা আমাদের ক্লাসটি শুরু করে দেবো ইনশাআল্লাহ। তবে ক্লাসটি কি ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা সে বিষয়ে একটু কমেন্ট করে জানান প্লিজ। ক্লাসটি কি ঠিকভাবে দেখা যাচ্ছে এবং আমার কথাগুলো কি ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করে দেবো ইনশাআল্লাহ। ক্লাসটি দেখা যাচ্ছে কিনা, ক্লাসটি কি সবাই দেখতে পাচ্ছেন? এই যে একজন বলতেছে জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, একজন বলতেছে আমাদেরকে দেখা যাচ্ছে। সবাই কি দেখতে পাচ্ছেন? অবশ্যই কমেন্ট করে জানান প্লিজ। আচ্ছা, মাহবুব বলতেছেন না, মাত শোনা যান না। আচ্ছা মাহবুব, তুমি একটু থাকো, আমরা দেখি মাতে কি ডিস্টার্ব হলো। মাহবুব, কথাগুলো কি শোনা যাচ্ছে? তুমি একটু কমেন্ট করে জানাও প্লিজ। এখন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানান, তাহলেই আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দিব। মাহবুব, কথা শোনা যাচ্ছে কিনা? মাহবুব, কথাগুলো শোনা যাচ্ছে কিনা তুমি কমেন্ট করে জানাও, তাহলেই আমরা ক্লাসটি শুরু করে দিব। আরকিন শিকদার সে বলতেছে কথা শোনা যায়। কথাগুলো শোনা যাচ্ছে কিনা? এবার কথাগুলো শোনা যাচ্ছে কিনা মাহবুব, তুমি জানাও কমেন্ট করে, তাহলে আমরা ক্লাসটি শুরু করে দেব। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিচ্ছি, তাই না? মাহবুব কিন্তু এখন আমাদেরকে জানায়নি যে ক্লাসটি সে শুনতে পাচ্ছে কিনা। ক্লাসটি কি তুমি শুনতে পাচ্ছ মাহবুব? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করছি। তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চাহিদার ধারণা। অর্থাৎ চাহিদা থেকে কোন ধরনের সৃজনশীল প্রশ্ন এসে থাকে সেই সকল সৃজনশীল প্রশ্নের বেসিক আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এবং পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই চাহিদা থেকে কোন ধরনের সৃজনশীল প্রশ্ন আসে সেটি সমাধান করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এই চাহিদা জিনিসটি কি প্রথমেই আমাদেরকে বুঝতে হবে। এই চাহিদা জিনিসটি কি? চাহিদা জিনিসটি হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে, কোনো একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, সামর্থ্য, অর্থ ব্যয় করার ইচ্ছা তাকে চাহিদা বলে। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটি নির্দিষ্ট দ্রব্য কেনার সামর্থ্য, ইচ্ছা এবং অর্থ ব্যয় করার ইচ্ছা থাকাকে চাহিদা বলে। সকলেই এই প্রশ্নটি নোট করে রাখুন যে চাহিদা কাকে বলে। চাহিদার সংজ্ঞাটি হলো এরকম যে একটি নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, অর্থ ব্যয় করার ইচ্ছা, সামর্থ্য থাকাকে চাহিদা বলে। এটি সৃজনশীল ক নাম্বারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সকলেই এটি ক নাম্বারের জন্য নোট করে রাখুন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম চাহিদা কি। চাহিদা হলো একটি নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা, এই দ্রব্যটি পাওয়ার আকাঙ্ক্ষা এবং দ্রব্যটি কেনার সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছা থাকাকে চাহিদা বলে। অর্থাৎ যদি আমরা কোনো একটি দ্রব্য কিনতে চাই কিন্তু আমাদের অর্থ ব্যয় করার ইচ্ছা থাকে না, তাহলে সেটাকে আমরা চাহিদা বলতে পারবো না। আমাদের চাহিদা বলবো তখন যখন কোনো একটি দ্রব্য কেনার প্রতি আমাদের সামর্থ্য থাকবে, ইচ্ছা থাকবে এবং আকাঙ্ক্ষা থাকবে, তখন তাকে আমরা চাহিদা বলবো। ঠিক আছে, আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। আচ্ছা, অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে
অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে কোনো দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদা হ্রাস পায়, কোনো দ্রব্যের যদি দাম বৃদ্ধি পায় তাহলে সেই দ্রব্যের চাহিদা কমে যায়। অর্থাৎ যদি আমরা যে খাতাগুলো লিখি, এই খাতাগুলোর যদি কোনো একটি খাতার দাম বৃদ্ধি পেয়ে যায় তাহলে এই দ্রব্যের প্রতি, এই খাতাটির প্রতি আমাদের চাহিদাটা কমে যায়। অর্থাৎ আমরা আগে যদি কিনতাম 5টি খাতা, তাহলে যেহেতু দাম বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে আমরা আর 5টি খাতা না কিনে 2টি খাতা 1টি খাতা এরকম কিনবো। অর্থাৎ আমাদের চাহিদাটা হ্রাস পাবে দাম বৃদ্ধি পেলে। ঠিক আছে? অর্থাৎ চাহিদা এবং দামের মধ্যে বিপরীত সম্পর্ক লক্ষ্য করা যায়। যদি দাম বাড়ে চাহিদা কমে, আর যদি দাম কমে তাহলে চাহিদা বৃদ্ধি পায়। অর্থাৎ প্রতিটির ক্ষেত্রে বিপরীত সম্পর্ক বিদ্যমান। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার সবাই নোট করে রাখুন যে চাহিদার শর্ত 3টি। চাহিদার শর্ত হচ্ছে 3টি, সবাই নোট করুন। চাহিদার শর্ত 3টি। অনেক সময় বলতে পারে যে চাহিদার শর্ত কয়টি, সেক্ষেত্রে আপনার এটি বলে দিবেন। চাহিদার শর্ত হচ্ছে 3টি, যথা কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, একটা দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে। ঠিক আছে? তারপর ওই দ্রব্যটি ক্রয় করার প্রয়োজনীয় অর্থ বা সামর্থ্য থাকতে হবে, 2 নাম্বার। তারপর 3 নাম্বার হচ্ছে অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার চাহিদার নির্ধারক সমূহ। আচ্ছা, এগুলো আমরা আলোচনা করতেছি না। চাহিদার নির্ধারক সমূহ আপনারা বইয়ে পেয়ে যাবেন। তারপরও সামান্য একটু বলে দেই। চাহিদার নির্ধারক অর্থাৎ চাহিদা কিসের উপর নির্ভর করে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ক নাম্বারে বেশিরভাগ সময় দেখা যায়। চাহিদা কিসের উপর নির্ভর করে? প্রথমত দ্রব্যের দামের উপর। প্রথমত দ্রব্যের দামের উপর চাহিদা নির্ভর করে। দ্বিতীয়ত ভোক্তার আয়, রুচি, অভ্যাস, এগুলোর উপরও অনেক সময় চাহিদা নির্ভর করে। তারপর ক্রেতার সংখ্যা, অর্থাৎ যদি ক্রেতার সংখ্যা বেশি হয় তাহলে চাহিদার পরিমাণও বেশি হয়, আবার ক্রেতার সংখ্যা যদি কম হয় তাহলে চাহিদার পরিমাণও কম হয়। বিকল্প দ্রব্যের দাম, অর্থাৎ এই যে আমরা খাতাটি দেখতে পাচ্ছেন, এইরকম খাতা কিন্তু বাজারে অ্যাভেইলেবেল। অর্থাৎ বসুন্ধরা কোম্পানির খাতা রয়েছে, তারপর আরো বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের খাতা রয়েছে। অর্থাৎ আমরা একটার পরিবর্তে অন্যটি ব্যবহার করতে পারতেছি। ঠিক আছে? এই যে আমাদের হাতে যেটি মার্কার রয়েছে, এই মার্কারও কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্নভাবে দেওয়া আছে। অর্থাৎ বিপরীত দ্রব্যের দামের উপরও চাহিদা নির্ভর করে। সময়ের উপর, অর্থাৎ আবহাওয়া অর্থাৎ জলবায়ুর উপর নির্ভর করে। যখন শীতকাল আসে তখন কিন্তু জাম্পার বা জ্যাকেট, সোয়েটার যেগুলো রয়েছে সেগুলোর চাহিদা বৃদ্ধি পায়। আবার যখন গরমকাল আসে তখন এগুলোর চাহিদা একদম কমে যায়। আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রশ্ন হলো চাহিদা সূচি কি? চাহিদা সূচি কি? সবাই নোট করে রাখুন। কোন দ্রব্যের বিভিন্ন দামে চাহিদার পরিমাণকে যে সূচির মাধ্যমে দেখানো হয় তাকে চাহিদা সূচি বলে। এইমাত্র আমরা অঙ্কের দিকে যাচ্ছি, আপনারা একটু সবাই সাথে থাকুন। যে সূচির মাধ্যমে, আমরা শর্টকাটভাবে এরকম বলবো, যে সূচির মাধ্যমে চাহিদার বিভিন্ন পরিমাণকে দেখানো হয় তাকে চাহিদা সূচি বলে। একদম শর্টকাট আকারে আমি আপনাদেরকে বলতেছি, বইয়ে কিন্তু অনেক লম্বা সংজ্ঞা দেওয়া আছে। আমরা লম্বা সংখ্যা না যাই, আমরা এই শর্টকাট সংজ্ঞাটি মনে রাখবো। যে সূচির মাধ্যমে চাহিদার পরিমাণ দেখানো হয় তাকে চাহিদা সূচি বলে। আচ্ছা, এবার আমরা চাহিদার সূচি একটি অঙ্কন করব। মনে করি আমাদের প্রশ্নে এইরকম একটা সূচি দেওয়া আছে, এইরকম একটা সূচি দেওয়া আছে। এই যে দাম, দামটি, দামটি আমরা ইংরেজিতে পি অর্থাৎ প্রাইস, দামকে ইংরেজিতে প্রাইস বলে, সেই হিসেবে আমরা পি ধরেছি। তারপর পরিমাণ, পরিমাণ হচ্ছে কিউ, কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে পরিমাণ। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তারপর রয়েছে প্রাপ্ত বিন্দু, এটি না দিলেও চলে, তারপরে আমরা দেই প্রাপ্ত বিন্দু, প্রাপ্ত বিন্দু। আচ্ছা, এবার মনে করি দাম যখন 1 টাকা, দাম যখন 1 টাকা, চাহিদা তখন 16 অর্থাৎ 16। দাম যখন 2 টাকা, দাম যখন 2 টাকা, তখন এই চাহিদার পরিমাণ কমবে নাকি বাড়বে? আমরা একটু আগে কিন্তু আলোচনা করেছিলাম, দাম যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদার পরিমাণ কমে না বাড়ে? সবাই একটু কমেন্ট করে জানান, আমি আপনাদের কমেন্টগুলো দেখতে চাই। দাম যদি 1 টাকা থেকে 2 টাকায় চলে আসে তাহলে চাহিদার পরিমাণ কমবে নাকি বাড়বে? কমবে নাকি বাড়বে? মাহবুব, চাহিদার পরিমাণ কমবে নাকি বাড়বে? মাহবুব, কমবে নাকি বাড়বে?
আরফিন বলতেছে আমাদেরকে কমবে। আচ্ছা মাহবুব তুমি বলো তো দেখি, চাহিদার পরিমাণ কমবে নাকি বাড়বে? কমবে নাকি বাড়বে সবাই একটু কমেন্ট করে জানান। এই যে আরফিন বলতেছে কমবে, মিজান বলতেছে কমবে। মাহবুব তুমি বলে দাও, তাহলে আমরা বাকিতে চলে যাব। কমবে নাকি বাড়বে? কমবে নাকি বাড়বে সবাই কমেন্ট করুন। কমবে নাকি বাড়বে সবাই একটু কমেন্ট করে জানান। এই যে আরফিন বলতেছে কমবে, মিজান বলতেছে কমবে। মাহবুব তুমি বলে দাও, তাহলে আমরা বাকিতে চলে যাব। কমবে নাকি বাড়বে? মাহবুব তুমি বলে দাও, তাহলে আমরা পরিবর্তন চলে যাব। কমবে নাকি বাড়বে মাহবুব? আরফিন বলতেছে কমবে, মিজান বলতেছে কমবে। মাহবুব তুমি বলে দাও, কমবে নাকি বাড়বে? তুমি কি বুঝতে পারতেছো আমার কথাগুলো? মাহবুব আচ্ছা মাহবুব মনে হয় বলতেছে না। আচ্ছা তাহলে আমরা আমাদের ক্লাসটি কন্টিনিউ করি। মাহবুব তুমি বলে দাও যে কমবে নাকি বাড়বে, আমরা ক্লাসটি কন্টিনিউ করতেছি। আচ্ছা আমরা একটু আগেই আলোচনা করেছিলাম যে চাহিদা বিভিন্ন এককের উপর নির্ভর করে, তার মধ্যে একটি হচ্ছে দামের উপর। চাহিদার সাথে দামের বিপরীত সম্পর্ক একটু আগেই আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো চাহিদার সাথে দামের বিপরীত সম্পর্ক, অর্থাৎ দাম যদি কম হয় চাহিদা বেশি হয়, আর যদি দাম বেশি হয়ে যায় তাহলে চাহিদা কি হবে? অবশ্যই কমবে। তাহলে আমরা এখানে কি করব? দাম যখন 1 টাকা ছিল তখন চাহিদার পরিমাণ ছিল 16, দাম যখন 2 টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ কমে যাবে। কমে কত হয়ে যাবে? আমরা ধরে নেই চাহিদার পরিমাণ কমে 12 হয়ে গেছে, আমরা এটি আনুমানিক ধরেছি, ঠিক আছে? পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নে এরকম একটি চার্ট দেওয়াই থাকবে এবং সেই চার্ট থেকে বলবে চাহিদা রেখা অঙ্কন করো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা ধরে নিই যে 12 হয়ে গেছে চাহিদার পরিমাণ কমে। আচ্ছা এখন যদি দাম 2 টাকা থেকে 3 টাকায় চলে আসে তাহলে চাহিদার পরিমাণ আরো কমে যাবে। যেহেতু দাম বৃদ্ধি পাচ্ছে তাহলে চাহিদার পরিমাণ কমে যাবে। আমরা ধরে নিই 12 থেকে এটি 8-এ চলে এসেছে, ঠিক আছে? এবার যদি দাম আরো 1 টাকা বৃদ্ধি পায়, অর্থাৎ 3 টাকার বদলে 4 টাকা হয়ে যায়, তাহলে চাহিদার পরিমাণ আরো কমে যাবে, ঠিক আছে? তাহলে আমরা ধরি এখানে 8 টাকা থেকে 4 টাকায় চলে আসছে। আর প্রাপ্ত বিন্দু এটি আমরা এ বি সি ডি এগুলো ধরে নিতে পারি, ঠিক আছে? আচ্ছা তাহলে বুঝতেই তো পারতেছেন যে যদি দাম কম হয় তাহলে চাহিদার পরিমাণ বেশি হয়, দাম যত বৃদ্ধি পাচ্ছে চাহিদার পরিমাণ তত হ্রাস পাচ্ছে। অপরদিকে যদি আমরা চিন্তা করি যা দাম যত কমছে চাহিদার পরিমাণ কিন্তু তত বৃদ্ধি পাচ্ছে। এই যে দাম যখন 4 টাকা চাহিদার পরিমাণ 4 টাকা, দাম যখন 3 টাকা চাহিদার পরিমাণ তখন 8 টাকা, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? বিপরীত দিকে আবার আমরা উপর থেকে কল্পনা করলে আমরা দেখতে পাই যে দাম যখন 1 টাকা পরিমাণ তখন 16 টাকা, 16, অর্থাৎ দাম যত বৃদ্ধি পাচ্ছে চাহিদার পরিমাণ তত কমতেছে। আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এবার এই সূত্রটি থেকে আমরা একটা চাহিদার রেখা অঙ্কন করব। এই সূত্রটি থেকেই আমরা এখন একটা চাহিদা রেখা অঙ্কন করব, ঠিক আছে? আচ্ছা আপনারা কি এই সূত্রটি অঙ্কন করা বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করে জানান প্লিজ। এই সূত্রটি কি বুঝতে পেরেছেন? এটি কিভাবে অঙ্কন করেছি? আমাদের সাথে যুক্ত হয়েছেন দেলোয়ার হোসেন, তারপর মিজান এবি, আরফিন শিকদার, তারপর রয়েছে আমাদের সাথে মাহবুব নিজাবি কুইন। আচ্ছা ঠিক আছে, আপনারা কি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই সূত্রটি তৈরি করেছি? আচ্ছা এতটুকু পর্যন্ত যদি সবাই বুঝতে পেরেছেন তাহলে আমরা এখন রেখাটি অঙ্কন করা শিখে নিই, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করে দেন।
এই যে একজন বলতেছে জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। এবার এই সূত্রটি থেকে আমরা এখন একটি চাহিদার রেখা অঙ্কন করব। চাহিদা রেখা অঙ্কনের ক্ষেত্রে আমরা ঠিক আগের গুলো ফলো করব। আমরা কিন্তু প্রথমে একটি এবং দুটি লাইভ ক্লাস করেছি, সেই ক্লাসগুলোতে আমরা কিন্তু কিছু চিত্র এঁকেছিলাম। তো চিত্র আঁকার ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে যে কাজটি করতে হবে এটি হচ্ছে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে নিব। ঠিক আছে, আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে নিব। তো সেক্ষেত্রে আমরা এক্স এবং ওয়াই ব্যবহার করেছিলাম, কিন্তু এক্ষেত্রে যেহেতু এখানে দেয়াই আছে পি এবং কিউ, এই পি এবং কিউ আমরা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা এক্স না দিয়ে এই পি এবং কিউ কে ব্যবহার করব। এবার প্রশ্ন হচ্ছে এই পি এবং কিউ কে আমরা লম্ব অক্ষে কোনটিকে ধরবো এবং ভূমি অক্ষে কোনটিকে ধরবো? কোনটিকে আমরা লম্ব অক্ষে ধরবো আর কোনটিকে আমরা ভূমি অক্ষে ধরবো? এক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো যে দাম যেটি রয়েছে সেটি হচ্ছে স্বাধীন চলক, অর্থাৎ দাম ইচ্ছে করলেই বৃদ্ধি পেতে পারে আবার হ্রাসও পেতে পারে। কিন্তু এই চাহিদার পরিমাণ যেটি রয়েছে, পরিমাণ, এই পরিমাণটি কিন্তু দামের উপর নির্ভরশীল। অর্থাৎ এই যে কোয়ান্টিটি, পরিমাণ, এটি কিন্তু দামের উপর নির্ভরশীল। এটি একটি অধীন চলক, আর অধীন চলক সব সময় ভূমি অক্ষে ধরতে হয়। এই কথাটি কিন্তু আমরা আগেও বলেছি যে অধীন চলক সব সময় ভূমি অক্ষে থাকে আর স্বাধীন চলক সব সময় লম্ব অক্ষে থাকে। তাহলে আমরা বুঝতেই পারলাম যে পরিমাণ কিউ যেটি রয়েছে সেটিকে আমরা ভূমি অক্ষে ধরবো, আর দাম পি যেটি রয়েছে সেটিকে আমরা লম্ব অক্ষে ধরবো। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আর এখানে আমরা শূন্য ধরে নিব। এবার এখানে দেখতে হবে কিউ, এই কিউ সর্বোচ্চ 16 রয়েছে এবং সর্বনিম্ন 4 রয়েছে। তাহলে আমরা আমাদের ঘরগুলো এমন ভাবে নিব যাতে এই 16 পর্যন্ত এখানে জায়গা হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে সর্বনিম্ন হচ্ছে 4, তারপর রয়েছে 8, তারপর 12, তারপর 16। তাহলে আমরা পার্থক্য 4 করে ধরতে পারি। আমরা ধরে নিই 4, 8, 12, 16। এক কথা বলে নেই, এখানে যতটুকু পার্থক্য থাকবে, যতটুকু গ্যাপ নেওয়া হবে, ঠিক অতটুকুই এখানেও নিতে হবে, এখানেও নিতে হবে, এখানেও নিতে হবে। যেটি আমরা প্রথমে ধরবো সেটি আমরা শেষ পর্যন্ত নিতে হবে। অর্থাৎ এখানে যদি আমরা স্থানগুলো উল্টাপাল্টা ভাবে নিয়ে নেই তাহলে আমাদের চিত্রটি মিলবে না। ঠিক আছে, আমরা এই যে ধরে নিলাম 4, 8, 12 এবং 16 আমরা ধরে নিলাম। 4, 8, 12, 16, অর্থাৎ পার্থক্য 4 ভাবে আমরা 4 করে ধরে নিয়েছি। এবার এদিকে আমরা কত নিব? এদিকে যেহেতু 1, 2, 3, 4 রয়েছে তাহলে আমরা এক করেই ধরে নিই 1, 2, 3, 4। এদিকেও ঠিক একই কাজ, এখানে যতটুকু নিব ওখানেও ততটুকু নিব, এখানেও ততটুকু নিব। অর্থাৎ এদিকের মানটা এদিকের সাথে সমান রাখবো, এদিকের মানটা এদিকের সাথে সমান রাখবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবার এখানে ধরে নিই 1, 2, 3, 4। এই যে আমরা মানটা ধরে নিলাম। এবার ঠিক আগের মতোই আমরা যেভাবে চিত্র এঁকেছি ঠিক একইভাবে চিত্র আঁকবো। ঠিক আছে, এই যে এখানে যখন দাম 1 টাকা, এই যে দাম যখন 1 টাকা, দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ তখন 16 একক। তাহলে আমরা এই যে 1 এর সাথে 16টিকে নিব। এই যে 16, দাম যখন 1 টাকা, চাহিদা তখন 16। দাম যখন 2 টাকা, চাহিদা তখন 12। এই যে আমরা 2 কে 12 সাথে নিব। তারপর দাম যখন 3 টাকা, চাহিদার পরিমাণ তখন 8 টাকা। তাহলে এই যে আমরা 8 এর সাথে নিব। এবার দাম যখন 4 টাকা, চাহিদা তখন 4 টাকা। এই যে 4 এর সাথে আমরা এই যে 4 কে নিয়ে নিব। আচ্ছা, এখানে দেখা হয়ে গিয়েছে, আপনারা সকলে স্কেল দিয়ে এগুলো আঁকার চেষ্টা করবেন, তাহলে সোজা যাবে। ঠিক আছে, আর একটি কথা মাথায় রাখবেন, এই চিত্রগুলো কিন্তু অবশ্যই কাঠ পেন্সিল ব্যবহার করে আঁকতে হবে। কলম দিয়ে আঁকলে কিন্তু আপনারা মার্ক পাবেন না, এই বিষয়টি মাথায় রাখবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আমরা যে বিন্দুগুলো পাবো, এই যে বিন্দু, এই যে বিন্দুগুলো আমরা পাবো, এই বিন্দুগুলো যদি আমরা যোগ করে দেই তাহলে এভাবে একটা স্ট্রেট লাইন চলে আসবে। এভাবে একটি স্ট্রেট লাইন চলে আসবে। আর এই লাইনটি হচ্ছে আমাদের চাহিদা রেখা, যাকে ইংরেজিতে বলা হয় ডিমান্ড। ডিমান্ড রেখা বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা ধরে নেই ডি এবং ডি প্রাইম, ডি এবং ডি প্রাইম, এভাবে আমরা ধরে নিতে পারি। আর এই যে আমরা প্রাপ্ত বিন্দুগুলো পেয়েছিলাম, যখন 1 টাকা তখন ছিল এ, যখন 2 টাকা তখন বি, সি, ডি। এই যে প্রাপ্ত বিন্দু যেগুলো রয়েছে এগুলো আমরা এখানে ধরে নিলাম। তাহলে এটি হচ্ছে আমাদের চাহিদা রেখা বা ডিমান্ড রেখা। এতটুকু পর্যন্ত যারা বুঝতে পেরেছেন সবাই অবশ্যই একবার কমেন্ট করে জানান যে এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা। আমরা এই যে কিউ, এই কিউ কিন্তু আমরা দ্রব্যের একক অর্থাৎ পরিমাণটাকে ধরেছি। আমরা এখানে পরিমাণটা লিখে দিই, পরিমাণ, যাকে আমরা বলি দ্রব্যের পরিমাণ।
দ্রব্যের পরিমাণ, আর এই পিটা হচ্ছে দাম। আশা করি বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন সবাই একটু কমেন্ট করে জানান, আর যারা বুঝতে পারেন নাই তারা কমেন্ট করে জানান, আমি আবার বুঝিয়ে দিব। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানান প্লিজ। কিভাবে সূচি থেকে চাহিদা রেখা আঁকতে হয় এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। আচ্ছা, এই যে আরবিন বলতেছে জি স্যার, ওয়াও, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা ঠিক আছে, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা? আচ্ছা মাহবুব, তুমি কি আমাদের সাথে আসো? তুমি দেখি কোনো কমেন্ট করতেছো না, তুমি কি আসো আমাদের সাথে? এতটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছো? অবশ্যই কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানান প্লিজ। এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা? এইচএসসি 24 যারা রয়েছে তোমাদের কিন্তু পরীক্ষার আর বেশ বাকি নেই, অর্থাৎ 12 তারিখ থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তাই এই সময়টাকে তোমরা হেলায় ফেলায় না কাটিয়ে ক্লাসগুলো মনোযোগ সহকারে করো, যাতে পরীক্ষায় ভালো একটি রেজাল্ট অর্জন করতে পারো। আমাদের এই পেজে কিন্তু সকল ধরনের আপডেট তথ্য সবার আগে দেওয়া হয় এবং সকল ধরনের ইম্পর্টেন্ট কোর্সগুলো করানো হয়। এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, বিসিএস, কারিগরি শিক্ষা এবং বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত সার্কুলার আমাদের পেজে আপলোড দেওয়া হয়। তাই যারা এখন আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখোনি, তোমরা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবা, তাহলে যে কোনো কোর্স বা সার্কুলার প্রকাশের সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে। আচ্ছা, তাহলে সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা? এই যে মিজানবি বলতেছে বুঝতে পারছি। আচ্ছা, সকলে আমাদের সাথে থাকো, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। আমরা এখন পরবর্তীতে চলে যাব। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানা, তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। মিজান বলতেছে বুঝতে পারছি, আরফিন বলতেছে জি স্যার বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই বুঝতে পারছে। যারা বুঝতে পারেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরেকবার বুঝিয়ে দিব। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি আরো একবার বুঝিয়ে দেই। এই যে প্রথমে আমরা প্রাথমিক যে কাজটি রয়েছে, একটা সূচি যদি আঁকতে হয় তাহলে আমাদেরকে প্রথমে দুটি অক্ষর ধরে নিতে হবে, একটা হচ্ছে ভূমি অক্ষ, একটা হচ্ছে লম্ব অক্ষ। আমরা প্রথমে দুটি অক্ষ ধরে নিলাম, এটাকে ধরলাম আমরা লম্ব অক্ষ এবং এটাকে ধরলাম ভূমি অক্ষ। এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের সূচিতে কি রয়েছে, আমাদের সূচিতে দাম কি রয়েছে এবং পরিমাণ কিউ রয়েছে। এখন এই পি এবং কিউ এর মধ্যে কোনটি নিচে আসবে এবং কোনটি উপরে যাবে, এটি আমরা বুঝতে পারবো তখন যখন আমরা আগের ক্লাসগুলো করেছি। আগের ক্লাস যদি আমরা করি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কোনটি হবে। আমরা আগের ক্লাসে কিন্তু বলেছিলাম যে স্বাধীন চলক যেটি রয়েছে সেটি লম্ব অক্ষে বসাতে হয়, আর অধীন চলক যেটি রয়েছে সেটি ভূমি অক্ষে বসাতে হয়। তো এবার আমাদেরকে বুঝতে হবে যে স্বাধীন চলক কি আর অধীন চলক কি। স্বাধীন চলক হলো সেই চলকটি যেটির কোনো মানের পরিবর্তন, ইচ্ছা মতো মানের পরিবর্তন করা যায়, অর্থাৎ যেটি নিজে নিজেই তার নিজের মান পরিবর্তন করতে পারে। এখানে আপনারা দেখুন যে দাম যেটি রয়েছে সেটি কিন্তু 1 থেকে 2, তারপর 2 থেকে 3, 3 থেকে 4 সে ইচ্ছা মতো হতে পারতেছে, কিন্তু পরিমাণ কিউ যেটি রয়েছে সেটি কিন্তু ইচ্ছা মতো হতে পারতেছে না, সেটি এই দামের উপর নির্ভরশীল। অর্থাৎ দাম যদি 1 টাকা হয় তখন তার পরিমাণ হচ্ছে 16, আর দাম যখন 2 টাকা হয় তখন তার পরিমাণ হচ্ছে 12। অর্থাৎ এই কিউ যেটি রয়েছে সেটি পি এর উপর নির্ভরশীল। তাই আমরা বলতে পারি যে এই কিউ যেটি রয়েছে সেটি হচ্ছে অধীন চলক, আর পি যেটি রয়েছে সেটি হচ্ছে স্বাধীন চলক। আর স্বাধীন চলককে আমরা উপরে ধরি, আর অধীন চলক যেটি রয়েছে সেটিকে আমরা নিচে ধরি। আমরা এই যে কিউ ধরলাম, এই যে পি ধরলাম। এখন কিউ যেটি রয়েছে সেটির সর্বোচ্চ মান হচ্ছে 16 এবং সর্বনিম্ন হচ্ছে 4। আমরা এখানে এমন একটি পার্থক্য ধরেছি যাতে 16 পর্যন্ত এখানে জায়গা হয়, ঠিক আছে? আমরা 4 করে পার্থক্য ধরেছি, 4, 8, 12, 16 পার্থক্য। এটা আমরা ইচ্ছা মতো ধরতে পারি, আমরা চাইলে 5 করেও ধরতে পারি, 6 করেও ধরতে পারি, আমাদের ইচ্ছা। কিন্তু এখানে যেহেতু দেয়াই আছে 4 করে পার্থক্য, তাহলে আমরা এই 4 করে এই পার্থক্য ধরে নিয়েছি। এবার এই যে পি যেটি রয়েছে এখানে কিন্তু পি দেয়া আছে 1, 2, 3, 4, 1 করে পার্থক্য, তাই আমরা 1 করেই পার্থক্য ধরে নিয়েছি, 1 করেই পার্থক্য ধরে নিয়েছি। এবার যখন দাম 1 টাকা, দাম যখন 1 টাকা তখন পরিমাণ এই যে কিউ এটি হচ্ছে কিন্তু 16, তাই আমরা 1 এর সাথে এই যে 16 কে নিয়েছি। তারপর দাম যখন 2 টাকা তখন পরিমাণ হচ্ছে 12, তাই 2 এর সাথে আমরা 12 কে নিয়েছি। এবার দাম যখন 3 টাকা
তখন আমরা আমাদের পরিমাণ হচ্ছে 8 টাকা, তাই আমরা এই যে 8 এককে নিয়ে নিয়েছি। তারপর যখন দাম 4 টাকা তখন কিউ এর পরিমাণ 4, এই যে আমরা 4 কে 4 অনুযায়ী নিয়ে নিয়েছি। এবার যে বিন্দুগুলো আমরা পেয়েছি এই বিন্দুগুলো যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা একটা স্ট্রেট লাইন পাবো। আর স্ট্রেট লাইনটি হচ্ছে ডিমান্ড রেখা, যাকে বাংলাতে বলা হয় চাহিদা রেখা। আশা করি বুঝতে পেরেছেন না? এই বিন্দুগুলো আমরা এই যে প্রাপ্ত বিন্দু ধরেছিলাম এই প্রাপ্ত বিন্দুগুলোকে এখানে বসিয়ে দিয়েছি। আশা করি চিত্রটি বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানান প্লিজ। এখন কি আপনারা সকলেই বুঝতে পারছেন? এখন কি সকলেই বুঝতে পারছেন? আচ্ছা, আশা করি সকলেই বুঝতে পারছেন। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। এবার এই রেখাটির আমরা রেখাচিত্রের বিশ্লেষণ কিভাবে করব? রেখাচিত্রের বিশ্লেষণ অর্থাৎ সূচিটি আমরা কিভাবে এঁকেছি সেটি আমরা বিশ্লেষণ দিতে হবে বা ব্যাখ্যা দিতে হবে। সেই ব্যাখ্যাটি আমরা কিভাবে দেবো? আমরা বলবো চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ কিউ এবং লম্ব অক্ষে দ্রব্যের দাম পি পরিমাপ করা হয়েছে। প্রথমে আমরা এই লাইনটি বলে দিব, ঠিক আছে? এবার আমরা বলবো দ্রব্যের দাম যখন 1 টাকা, দ্রব্যের দাম 1 টাকা, এই যে দ্রব্যের দাম এটি যখন 1 টাকা তখন দ্রব্যের পরিমাণ পাওয়া যায় 16 একক। দ্রব্যের দাম যখন 2 টাকা তখন দ্রব্যের পরিমাণ পাওয়া যায় 12 একক। দ্রব্যের দাম যখন 3 টাকা এবং 4 টাকা হয় তখন দ্রব্যের পরিমাণ 8 টাকা 8 একক এবং 4 একক পাওয়া যায়। এতটুকু আমরা বলে দিব। তারপর আমরা বলবো এবার যথাক্রমে এ বি সি ডি বিন্দু যোগ করলে আমরা ডি ডি প্রাইম চাহিদা রেখা পেয়ে যাই। এবার আমরা কি বলবো? এ বি সি ডি রেখা, এ বি সি ডি বিন্দু যোগ করে আমরা ডি ডি প্রাইম অর্থাৎ চাহিদা রেখা পেয়ে যাই। যেখানে দেখা যায় দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায় এবং দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়। এই যে এখানে দেখো দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ কত বেশি, এই যে 0 পর্যন্ত। আর দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ এই যে একটু কমে এসেছে, এখানে 16 থেকে 12তে চলে এসেছে। বিপরীত ভাবে আমরা যদি চিন্তা করি তাহলে দাম যখন 4 টাকা তখন আমাদের দ্রব্যের পরিমাণ হলো 4 একক। আর দাম যখন 3 টাকা তখন কিন্তু আমাদের দ্রব্যের পরিমাণ 4 একক থেকে 8 একক বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ দাম যদি হ্রাস পায় চাহিদা বৃদ্ধি পায়, আর চাহিদা হ্রাস পেলে দাম বৃদ্ধি পায়, অর্থাৎ বিপরীত সম্পর্ক বিদ্যমান। এইটুকু পর্যন্ত যদি আমরা রেখাচিত্রের বিশ্লেষণ দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা খ নাম্বারে প্রশ্ন আসতে পারে এরকম যে চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয় কেন? ব্যাখ্যা করো। এটি খ নাম্বারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলে নোট করে রাখুন যে চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয় কেন। প্রথমত চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হওয়ার প্রথম কারণ হলো চাহিদা বৃদ্ধির কারণে। চাহিদা বৃদ্ধির কারণে চাহিদা রেখাটি বাম থেকে ডানে নিম্নগামী হয়। আমরা কিন্তু আগেই আলোচনা করেছিলাম যে চাহিদার পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে দামের পরিমাণ হ্রাস পায়, অর্থাৎ চাহিদার সাথে দামের একটা বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। আর এইটি হচ্ছে চাহিদা বৃদ্ধি। আর এই চাহিদা বৃদ্ধির কারণে কিন্তু চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। তারপর দ্বিতীয় কারণ হচ্ছে চাহিদা সমীকরণের ঢাল। চাহিদা সমীকরণের ঢাল ঋণাত্মক হয় বলে, চাহিদা সমীকরণের ঢাল ঋণাত্মক হয় বলে চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। চাহিদা সমীকরণ কি, চাহিদা সমীকরণের ঢাল কি, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, তখন আপনারা বুঝতে পারবেন। এই বিষয়টি আমরা আপাতত আলোচনা করতেছি না। শুধু এতটুকু মনে রাখুন যে চাহিদা রেখার ঢাল ঋণাত্মক হওয়ার কারণে চাহিদা রেখাটি বাম থেকে ডানে নিম্নগামী হয়, ঠিক আছে? তৃতীয় কারণ হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কারণে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি সেটি আমরা কিন্তু প্রথম ক্লাসে আলোচনা করেছি। আপনারা যদি প্রথম ক্লাসটি দেখে না থাকুন তাহলে এই ভিডিওর কমেন্টে আমি লিঙ্কটি দিয়ে দিব, আপনারা ক্লাসটি করে আসবেন, ঠিক আছে? তাহলে এই বিষয়টি বুঝতে পারবেন যে চাহিদার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি সেটি বুঝতে পারবেন। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি হচ্ছে অর্থাৎ একটি বৃদ্ধি পেলে আরেকটি হ্রাস পাবে, এটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আর এটির মাধ্যমে আমরা এটির কারণে চাহিদা রেখাটি বাম থেকে ডানে নিম্নগামী হয়। আশা করি বুঝতে পারছেন যে কি কি কারণে চাহিদা রেখাটি বাম থেকে ডানে নিম্নগামী হয়। এতটুকু সবাই বুঝতে পারছেন কিনা? এতটুকু সবাই বুঝতে পারছেন কিনা কমেন্ট করে জানান প্লিজ। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছেন ঠিকভাবে দেখতে পারতেছি না, চোখে সমস্যা করতেছে।
কাবুল বিশ্বাস আমাদের সাথে যুক্ত হয়েছেন। আচ্ছা, সবাই ক্লাসটি মনোযোগ সহকারে করুন, কারণ এইচএসসি পরীক্ষার্থী যারা 24 সালে রয়েছে তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশ বাকি নেই, খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা চলে আসতেছে। আর যারা 25 সালে রয়েছে তোমরা কিন্তু আমাদের সাথে থাকতে পারো, আমরা সকল ধরনের ক্লাসের আয়োজন করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসটি সবাই শেয়ার করে দিও যাতে অন্যরাও যুক্ত হতে পারে, ঠিক আছে? এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাও প্লিজ। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। এটি হচ্ছে চাহিদা বিধির মাধ্যমে আঁকা চিত্র, অর্থাৎ চাহিদা বিধির আলোকে চাহিদা রেখাটি বাম থেকে ডানে নিম্নগামী হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে এই বিধির ব্যতিক্রম লক্ষ্য করা যায়। এখন আমরা জানবো যে কোন কোন সময় চাহিদা বিধির ব্যতিক্রম লক্ষ্য করা যায়, সেটি আমরা জানবো। আচ্ছা, এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন। এটি আমি মুছে দিচ্ছি, এটি আমি মুছে ফেলতেছি, আশা করি সকলেই বুঝতে পারছেন। কখনো কখনো চাহিদা বিধির ব্যতিক্রম লক্ষ্য করা যায়, অর্থাৎ রেখাটি যে রেখাটি আমরা পাই সেটি বাম থেকে ডানে নিম্নগামী হওয়ার বদলে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়ে যায়। অর্থাৎ কখনো কখনো রেখাটি নিম্নগামী হওয়ার বদলে ঊর্ধ্বগামী হয়ে যায়। তো কোন কোন সময়ে রেখাটি ঊর্ধ্বগামী হয় সেটি আমরা এখন জানবো। প্রথমত আয়ের পরিবর্তন। আয় বৃদ্ধির ফলে কোনো দ্রব্যের দাম না কমলেও ভোক্তা কিন্তু সেই দ্রব্যটি ক্রয় করতে আগ্রহ প্রকাশ করে। অর্থাৎ একজন মানুষ আগে আয় ছিল তার 5,000 টাকা, কিন্তু এখন তার আয় হয়ে গেছে 10,000 টাকা, তাহলে অবশ্যই সে তার আগে যে পণ্যগুলো কিন্তু সেগুলো একটু বেশি পরিমাণে কিনবে, কারণ এখন তার কাছে টাকা আছে। অর্থাৎ আয়ের পরিবর্তন হলেই কিন্তু আমরা পণ্যগুলো কম না কিনে বেশি কিনি। অর্থাৎ দাম কিন্তু পণ্যের একই রয়েছে, অর্থাৎ পণ্যের দাম একই রয়েছে, কিন্তু তারপরও আমরা পণ্যটি বেশি কিনতেছি। অর্থাৎ আমরা যে আলোচনা করেছিলাম যে দাম বৃদ্ধি পেলে চাহিদা কমে যায়, আবার দাম কমলে চাহিদা বেড়ে যায়, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা টাকা যেহেতু আমরা আয়টা বেড়ে গিয়েছে, সুতরাং আমাদের দামটা না কমলেও আমরা কিন্তু আমাদের ক্রয়ের পরিমাণটা বাড়িয়ে দিই, যার কারণে চাহিদা বৃদ্ধিটি একটু ব্যতিক্রম হয়ে যায়, অর্থাৎ এটি নিম্নগামী না হয়ে ঊর্ধ্বগামী হয়ে যায়। প্রথম কারণ হচ্ছে এটি। দ্বিতীয় কারণ হচ্ছে নিকৃষ্ট বা গ্রিফেন দ্রব্য। নিকৃষ্ট বা গ্রিফেন দ্রব্য, যে দ্রব্যের দাম বৃদ্ধির সাথে সাথে চাহিদা ও বৃদ্ধি পায় তাকে গ্রিফেন দ্রব্য বলে। সবাই লিখে রাখুন, যে দ্রব্যের দাম বৃদ্ধির সাথে সাথে চাহিদা ও বৃদ্ধি পায় তাকে গ্রিফেন দ্রব্য বলে। 1840 সালে স্যার রবার্ট গ্রিফেন এ ধারণা দেন, অর্থাৎ স্যার রবার্ট গ্রিফেন 1840 সালে এই গ্রিফেন দ্রব্যর ধারণাটি দেন। এটি এমসিকিউতে আসতে পারে, সবাই নোট করে রাখুন। এক্ষেত্রে দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার ব্যাপক পরিবর্তন হয়। দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার ব্যাপক পরিবর্তন হয়। বিষয়টি আমরা চিত্রের মাধ্যমে আলোচনা করি, তাহলে সবাই বুঝতে পারবে। গ্রিফেন দ্রব্যের ক্ষেত্রে দামের সামান্য পরিবর্তন হয় কিন্তু চাহিদার ব্যাপক পরিবর্তন হয়ে যায়। মনে করি এই যে একটি রেখা, এটি হচ্ছে ও, এটি হচ্ছে কিউ, আর এটি হচ্ছে পি, যাকে আমরা দাম বলি, আর এটা হচ্ছে পরিমাণ। সবাই ক্লাসগুলো নোট করে রাখুন, তাহলে পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, এই যে দাম যখন P1, কিউ পরিমাণ তখন Q1। এখন দাম যখন P1 থেকে বৃদ্ধি পেয়ে P2 তে চলে যায়, P2 তে চলে যায়, তখন কিউ এর পরিমাণ Q2 তে চলে যায়। এই চিত্রে আপনারা লক্ষ্য করবেন যে এখানে দামের পরিমাণ কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে, এই যে সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু দ্রব্যের ভোগের পরিমাণ কিন্তু এই যে কতটুকু বৃদ্ধি পেয়েছে, দামের থেকে দ্রব্যের পরিমাণ একটু বেশি হারে বৃদ্ধি পেয়েছে, আর যার কারণে রেখাটি এদিকে না গিয়ে ডাইরেক্ট এদিকে চলে যাবে, অর্থাৎ রেখাটি নিম্নগামী না হয়ে ঊর্ধ্বগামী হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তারপর রয়েছে 3 নাম্বার হচ্ছে ভেবলেন বা বিলাসজাত দ্রব্য। মার্কিন অর্থনীতিবিদ থার্টেন ভেবলেন এ ধারণা দেন। এক্ষেত্রে দামের অধিক পরিবর্তনের ফলে চাহিদার সামান্য পরিবর্তন হয়।
একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে গ্রিফেন দ্রব্য, গ্রিফেন দ্রব্যের ক্ষেত্রে দামের অল্প পরিমাণের ক্ষেত্রে চাহিদার ব্যাপক পরিবর্তন হয়, কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে দামের ব্যাপক পরিবর্তনের ফলে চাহিদা সামান্য পরিবর্তন হয়। এখানে আমরা গ্রিফেন দ্রব্য নিয়ে আলোচনা করেছিলাম, গ্রিফেন দ্রব্য এটা হচ্ছে গ্রিফেন দ্রব্যের ক্ষেত্রে। আর যখন ভেবলেন দ্রব্য বা বিলাসিতার দ্রব্যের ক্ষেত্রে ঠিক এর উল্টোটি ঘটে। বিলাসিতার দ্রব্যের ক্ষেত্রে এইরকম হয়, চিত্রটি ধরি আমরা কিউ এবং পি। আচ্ছা, এই যে দাম যখন P1, পরিমাণ তখন Q1, আর দাম যখন বৃদ্ধি পেয়ে হয় P2, তখন দ্রব্যের ভোগের পরিমাণ Q2 তে চলে যায়। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখতে পাই যে দামের ব্যাপক পরিবর্তন হয়, দামের ব্যাপক পরিবর্তন হয় কিন্তু চাহিদার সামান্য পরিবর্তন হয় ভেবলেন দ্রব্যের ক্ষেত্রে। এই প্রত্যেকটি কিন্তু চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম, আশা করি বুঝতে পারছেন। তারপর অভ্যাস বা রুচির পরিবর্তন, অর্থাৎ ক্রেতার যদি অভ্যাস বা রুচি পরিবর্তন হয়ে যায় তখন এই দ্রব্যটির দাম কমুক বা বাড়ুক সেক্ষেত্রে এর পরিমাণ বা ভোগের পরিমাণ বৃদ্ধি পায় না। তারপর বিকল্প দ্রব্যের দাম, অর্থাৎ একটি দ্রব্যের দাম যদি হয় 20 টাকা, অপর একই রকম অপর আরেকটি দ্রব্যের দাম যদি হয় 10 টাকা, অর্থাৎ মনে করি আমার হাতে যে মার্কারটি রয়েছে এই মার্কারটির দাম হচ্ছে 20 টাকা, 35 টাকা, কিন্তু একই রকম আরেকটি মার্কার যদি আমরা পাই সেটির দাম হয় 60 টাকা, তাহলে সেক্ষেত্রে কি আমরা কি ওই পণ্যটি কিনবো নাকি আমার হাতে থাকা এই মার্কারটি কিনবো? অবশ্যই আমরা সেটির দাম বেশি হয় সেটি আমরা কিনবো না, আমরা যেটির দাম কম রয়েছে সেটি কিনবো, কারণ দুটো দিয়েই কিন্তু আমরা একই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি। তাই বিকল্প দ্রব্যের দামের উপরও কিন্তু অনেক সময় চাহিদা নির্ভর করে। তারপর রয়েছে ক্রেতার অজ্ঞতা, অর্থাৎ ক্রেতা যদি মনে করে যে সেই পণ্যটির দাম বেশি সুতরাং সেটির মান ভালো হবে, আর এই পণ্যটির দাম কম তাহলে সেটির মান ভালো হবে না, এই ধরনের যদি চিন্তা থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম লক্ষ্য করা যায়। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আমরা আলোচনা করব চলক নিয়ে। চাহিদা বৃদ্ধি থেকে এই ধরনের প্রশ্নই আসে। একটু আগে যে আমরা আলোচনা করেছিলাম চাহিদা সূচি এবং সেই সূচি থেকে চিত্রাঙ্কন, এই ধরনের প্রশ্নই আছে চাহিদা বৃদ্ধি থেকে। এবার আমরা আলোচনা করব চলক নিয়ে, অর্থাৎ চাহিদার সমীকরণ আলোচনা করার আগে আমাদেরকে যে বিষয়গুলো জানতে হয় সেই বিষয়গুলো আমরা এখন জানবো। তো এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানান, তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। সবাই বুঝতে পারছেন কিনা, সবাই বুঝতে পারছেন কিনা? সবাই যদি বুঝতে পারে দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, এই যে আরফিন বলতেছে বুঝতে পারছি, মিজান বলতেছে জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। এবার আমরা আলোচনা করব চলক। চলক কি? চলক কি এগুলো কিন্তু আমাদের অর্থনীতি বইয়েই দেওয়া আছে, তবে সেখান থেকে আমি একটু মডিফাই করে এগুলো নিয়ে আসছি, অর্থাৎ সম্পূর্ণটি না নিয়ে আমি শর্টকাট বিষয়গুলো আনতেছি যেগুলো আমাদের সৃজনশীলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থাৎ আমরা যখন সৃজনশীল অঙ্ক করব তখন যে জিনিসগুলো আমাদেরকে জানা থাকলে আমরা সৃজনশীল প্রশ্নগুলো সহজে বুঝতে পারবো, সেই বিষয়গুলো কিন্তু আমি আলোচনা করতেছি। আপনারা প্রত্যেকটা বিষয় নোট করে রাখুন। অর্থাৎ চলক, গণিত শাস্ত্রে যে সকল রাশির মান পরিবর্তন হয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন হয়, তাকে চলক বলে। একটু আগেই কিন্তু আমরা আলোচনা করেছিলাম স্বাধীন চলক এবং অধীন চলক নিয়ে, সেটি কিন্তু সেই বিবরণটাই কিন্তু এখন আমরা বিস্তারিত বুঝতেছি যে চলক কি। চলক হচ্ছে গণিত শাস্ত্রে যে সকল রাশির মান পরিবর্তন হয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন হয়, তাকে চলক বলে। চলক সাধারণত যেগুলো হয়ে থাকে আমরা সেগুলো লিখে দিই। চলক এমসিকিউ কিন্তু চলক থেকে অনেক ধরনের প্রশ্ন আসে, তো আপনারা ক্লাসটি দেখুন, ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। চলক সাধারণত চলক এগুলো হয়ে থাকে, এক্স ওয়াই জেড, এগুলারে বলা হয় চলক। তারপর ইংরেজি বর্ণ, আচ্ছা এই যে ইংরেজি বর্ণ, এই যে ইংরেজি বর্ণ এক্স ওয়াই জেড এ বি সি, এগুলো হচ্ছে চলক। তারপর গ্রিক বর্ণ, গ্রিক বর্ণ কোনগুলো? এই যে পাই,
পাই, এটি কিন্তু একটি গ্রিক বর্ণ। তারপর রয়েছে এটাকে বলা হয় পিসি। কি বলা হয়? পিসি। এগুলো হচ্ছে কিন্তু চলক। তারপর এই যে আরেকটি রয়েছে, এটিকে বলা হয় মিউ। এটাকে বলা হয় মিউ। এগুলো হচ্ছে গ্রিক বর্ণ, এগুলো হচ্ছে চলক। আচ্ছা, এখন এখানে আমি একটি সমীকরণ দিচ্ছি, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এই সমীকরণের মধ্যে চলক কোনটি। আচ্ছা, মনে করি একটি সমীকরণ দেয়া আছে y = 2 + 5x। আচ্ছা, বলেন তো এই সমীকরণটিতে চলক কোনটি? সবাই কমেন্ট করুন প্লিজ, এই সমীকরণটিতে চলক কোনটি? একটু আগে কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে চলক কি রকম হতে পারে। এই যে x y z ইংরেজি বর্ণ a b c d যেগুলো রয়েছে এগুলো চলক হতে পারে। তারপর গ্রিক বর্ণ পাই এবং পিসি এবং মিউ এগুলো চলক হতে পারে। তো এই যে সমীকরণটি আমরা দিয়েছি এখানে কিন্তু কোনগুলো চলক, এখানে চলক কোনগুলো রয়েছে? আচ্ছা, সবাই একটু কমেন্ট করে জানান প্লিজ। আচ্ছা, এই যে আরফিন বলতেছে y এবং x, y এবং x, সে বলতেছে এই দুটো চলক। আচ্ছা, আপনারাও সকলেই কমেন্ট করুন প্লিজ যে চলক কোনগুলো। আমি কিন্তু সবার কমেন্টই পড়তেছি, সবাই কমেন্ট করে জানান যে চলক কোনগুলো। আরফিন বলতেছে y এবং x। সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন। সবাই বলেন। সবাই বলেন, তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। সবাই বলেন। এই যে আরফিন বলতেছে yx, মিজান বলতেছে yx xy। আচ্ছা, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই সমীকরণের মধ্যে চলক কোনগুলো। চলক হচ্ছে y এবং x, এই দুটি হচ্ছে চলক। আশা করি চলক আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা পরবর্তীতে চলে যাব। আচ্ছা, এটি হচ্ছে চলক। এবার চলক আবার দুই প্রকার। একটু আগে আমরা বলেছিলাম স্বাধীন চলক এবং অধীন চলক। চলক দুই প্রকার, একটি হচ্ছে স্বাধীন চলক এবং অপরটি হচ্ছে অধীন চলক। চলক দুই প্রকার, সবাই লিখে রাখুন। চলক দুই প্রকার, চলক দুই প্রকার, একটি হচ্ছে স্বাধীন চলক আর একটি হচ্ছে অধীন চলক। আচ্ছা, এবার স্বাধীন চলক কোনটি? সবাই লিখে রাখুন। আমি বলতেছি যে চলক স্বাধীনভাবে যে কোনো মান গ্রহণ করতে পারে। একটু আগেই বলেছিলাম যে পি এবং কিউ এই দুটির মধ্যে স্বাধীন চলক এবং অধীন চলক কি? স্বাধীন চলক হচ্ছে সেটি যেটি যে কোনো মান, স্বাধীনভাবে যে কোনো মান গ্রহণ করতে পারে, তাকে স্বাধীন চলক বলে। যেমন আমরা একটা সমীকরণ ধরি, মনে করি এখানে দেওয়া আছে QD ইকুয়াল 3P। বলেন তো এখানে স্বাধীন চলক কোনটি? QD অর্থ কোয়ান্টিটি অফ ডিমান্ড। আশা করি বুঝতে পেরেছেন, চাহিদা সমীকরণের একটি বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। এখানে এই সমীকরণটিতে স্বাধীন চলক কোনটি? সবাই কি বুঝতে পারতেছেন আমার কথাগুলো? এই সমীকরণটিতে স্বাধীন চলক কোনটি? এই সমীকরণটিতে স্বাধীন চলক কোনটি? এই সমীকরণটিতে স্বাধীন চলক কোনটি? আরফিন বলতেছে পি। সবাই কমেন্ট করে জানান এই সমীকরণটিতে স্বাধীন চলক কোনটি? এই সমীকরণটিতে স্বাধীন চলক কোনটি? আচ্ছা, আমি বলে দিই, দেখে নেন। এখানে কিউটি যেটি রয়েছে সেটি কিন্তু এটির উপর নির্ভরশীল। কিউটি যেটি রয়েছে সেটি এটির উপর নির্ভরশীল, সুতরাং কিউটি স্বাধীন চলক হতে পারবে না। এবার এখানে রয়েছে 3 এবং পি। এখানে 3 এর মান কিন্তু 3 এটি দেয়াই রয়েছে, সুতরাং 3 স্বাধীন চলক হতে পারবে না। কিন্তু এখানে যে পি রয়েছে সেটি কিন্তু মান দেয়া নেই, অর্থাৎ এখানে পি সমান 5 হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে, অর্থাৎ যে কোনো একটি মান হতে পারে। এই পি কিন্তু স্বাধীন, অর্থাৎ এখানে যে কোনো মান হতে পারে, সুতরাং এখানে এই পিটি হচ্ছে স্বাধীন চলক। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা আলোচনা করি অধীন চলক নিয়ে।
যে চলকের মান অন্য চলকের মানের উপর নির্ভরশীল, একটু আগেই বলেছি যে চলকের মান অন্য চলকের উপর নির্ভরশীল তাকে অধীন চলক বলে। তাহলে বলেন তো এই সমীকরণের মধ্যে অধীন চলক কোনটি? নিশ্চয়ই আপনারা বলবেন কিউডি, কারণ এই কিউডি এর মান এই 3p এর উপর নির্ভরশীল। এই p এর মান এবং p এর মান যেটি হবে সেটির উপর নির্ভরশীল এই কিউডি এর মান। অর্থাৎ p এর মান যদি হয় 5 তাহলে 3 5 এ 15, এই কিউডি সমান 15 হবে। যদি p এর মান হয় 10 তাহলে 3 10 এ 30, তাহলে কি হবে 3 10 এ 30, এই 30 ইকুয়াল কিউডি হবে। এই p এর মানের উপর নির্ভরশীল এই কিউডি, সুতরাং এই সমীকরণটিতে এই কিউডি হচ্ছে অধীন চলক। আশা করি আপনারা বুঝতে পারছেন। স্বাধীন চলক এবং অধীন চলক সবাই কি বুঝতে পারছেন? কমেন্ট করে জানান প্লিজ। আচ্ছা, মাহবুব আমাদের সাথে আছে কিনা, সে তো এখনো পর্যন্ত একটাও কমেন্ট করতেছে না। মাহবুব তুমি কি আমাদের সাথে আসো? কমেন্ট করতেছো না কেন? তুমি কি ক্লাসগুলো বুঝতে পারতেছো? এতটুকু পর্যন্ত সবার কি ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কি সবার ক্লিয়ার? এই যে আরফিন বলতেছে ক্লিয়ার। সবার কি ক্লিয়ার এতটুকু পর্যন্ত? সবাই কমেন্ট করে জানান প্লিজ। সবার কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার এতটুকু পর্যন্ত? সবাই কমেন্ট করে জানান। আরফিন বলতেছে ক্লিয়ার, মিজান বলতেছে জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। এই বিষয়গুলো কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন সৃজনশীল প্রশ্ন করব তখন আমাদেরকে বুঝতে হবে কোনটি অধীন চলক এবং কোনটি স্বাধীন চলক, এগুলো আমাদেরকে বুঝতে হবে। এই জন্যই আমরা কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা না হয়। আচ্ছা, এবার আমরা আলোচনা করব ধ্রুবক নিয়ে। ধ্রুবক চলকের পরেই যে বিষয়টি আছে সেটি হচ্ছে ধ্রুবক। গণিত শাস্ত্রের যে সকল রাশির মান পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বলে। গণিত শাস্ত্রের যে সকল রাশির মান পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বলে। আর গণিত শাস্ত্রে যে সকল রাশির মান পরিবর্তন হয় তাকে চলক বলে। তাহলে চলক এবং ধ্রুবক দুটি আপনারা ভালোভাবে বুঝে নেন। গণিত শাস্ত্রে যে সকল রাশির মান পরিবর্তন হয় তাকে চলক বলে, আর যে সকল মানের পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বলে। এবার ধ্রুবক কোন ধরনের হতে পারে সেটি আমরা এবার আপনাদেরকে লিখে দিই। ধ্রুবক কোন ধরনের হতে পারে? ধ্রুবক কোন ধরনের হতে পারে? ধ্রুবক 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 কোন ধরনের হতে পারে? প্রাকৃতিক সংখ্যা। ধ্রুবক হতে পারে প্রাকৃতিক সংখ্যা। প্রাকৃতিক সংখ্যা হতে পারে ধ্রুবক। প্রাকৃতিক সংখ্যা কোনগুলো? এই যে আমরা পড়েছিলাম 1 2 3 1 2 3 4 এটসেট্রা। আশা করি বুঝতে পারছেন। তারপর হতে পারে ইংরেজি বর্ণ। ইংরেজি বর্ণ অর্থাৎ এ বি সি ডি এটসেট্রা। আশা করি বুঝতে পারছেন। তারপর হতে পারে গ্রিক বর্ণ। একটু আগেও কিন্তু আমরা আলোচনা করেছিলাম ইংরেজি বর্ণ। তো এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন, যে সকল গণিত শাস্ত্রে যে সকল রাশির মান পরিবর্তন হয় তাকে আমরা চলক বলবো, আর যেটার মান পরিবর্তন হয় না তাকে আমরা ধ্রুবক বলবো। এই যে এ বি সি ডি এগুলোর মান যদি পরিবর্তন হয় না সেক্ষেত্রে আমরা এগুলোকে বলবো ধ্রুবক, আর যদি এগুলোর মান পরিবর্তন হয় তাহলে আমরা এগুলোকে বলবো চলক। আশা করি বুঝতে পারছেন। তারপর গ্রিক বর্ণ। গ্রিক বর্ণ কোনগুলো? গ্রিক বর্ণ হলো গিয়ে আলফা, তারপর বিটা, তারপর গামা। আলফা বিটা গামা ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। যেমন আচ্ছা, এবার আমরা ধ্রুবকের একটি সমীকরণ দেই। আপনারা এই সমীকরণটিকে বলবেন যে কোনটি হচ্ছে ধ্রুবক। সবাই কমেন্ট করে জানাবেন। এখানে আমি লিখে দিচ্ছি। মনে করি সমীকরণটিতে দেওয়া আছে কিউডি ইকুয়াল 10 - 5p। সবাই কমেন্ট করে জানান যে এই সমীকরণটিতে ধ্রুবক কোনটি? এই সমীকরণটি থেকে ধ্রুবক কোনটি? সবাই কমেন্ট করে জানান, আমি কমেন্ট করে দেখতেছি।
কমেন্ট করে জানান যে এই সমীকরণটিতে ধ্রুবক কোনটি। সবাই কমেন্ট করুন প্লিজ, এই সমীকরণটিতে ধ্রুবক কোনটি। এই সমীকরণটিতে ধ্রুবক কোনটি? আচ্ছা, প্রথমে আমরা দেখি এই যে কিউডি। কিউডি কি ধ্রুবক হতে পারে? একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে চলকের ক্ষেত্রে যখন যে রাশির মান অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল সেটিকে আমরা বলি অধীন চলক। তাহলে এই কিউডিটি হচ্ছে অধীন চলক, এটি তো ধ্রুবক হতে পারবে না, তাহলে আমরা এটিকে বাদ দিই। এবার এখানে রয়েছে 10। 10 কি ধ্রুবক হতে পারবে? একটু আগে আমরা আলোচনা করেছিলাম প্রাকৃতিক সংখ্যা অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 যত পুরো রয়েছে এই সবগুলো কিন্তু ধ্রুবক হতে পারে। এই যে এখানে 10 রয়েছে, 10টি হচ্ছে ধ্রুবক। তারপর এই যে এখানে রয়েছে 5, এই 5টি হচ্ছে ধ্রুবক। আর এই যে যেটি p রয়েছে এটি তো স্বাধীন চলক, এটি চলক আমরা বুঝতেই পেরেছি কারণ এটি আমরা আগে আলোচনা করেছিলাম। আচ্ছা, এখানে ধ্রুবক হচ্ছে 10 এবং 5। এই 10 এবং 5 হচ্ছে ধ্রুবক। আশা করি বুঝতে পারছেন ধ্রুবক কি জিনিস এবং এগুলো কোথায় থাকে এবং এগুলো কি কি ধ্রুবক, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, আরো একটি উদাহরণ দেই। মনে করি এখানে রয়েছে y ইকুয়াল a প্লাস bx। বলেন তো এখানে ধ্রুবক কোনটি? এখানে ধ্রুবক কোনটি? y এটি তো হচ্ছে স্বাধীন চলক, এটি অধীন চলক। এটি হচ্ছে এই সকল মানগুলো যোগ করে যে মানটা আসে সেটি হচ্ছে y, অর্থাৎ y হচ্ছে অধীন চলক, y আসবে না। তারপর এখানে রয়েছে a, এই এটির মান কিন্তু পরিবর্তন হতে পারে, অর্থাৎ এটির মান পরিবর্তন না, এই এটির মান পরিবর্তন হবে না, সুতরাং এটিকে আমরা ধ্রুবক বলতে পারি। এই এটি হচ্ছে ধ্রুবক। আর এই যে b, এই b এর মানটি কিন্তু এই x এর মানের উপর নির্ভরশীল, অর্থাৎ এখানে যদি x এর মান চলে আসে 10 তাহলে b এর মানের সাথে এটি গুণ করার পর যে মানটা আসবে সেটি হয়ে যাবে এখানে। সুতরাং এই b যেটি রয়েছে সেটির মান x এর উপর নির্ভরশীল এবং x যেটি রয়েছে সেটির মান b এর উপর নির্ভরশীল, সুতরাং এটি আমাদের ধ্রুবক হতে পারবে না। এই a যেটি রয়েছে সেটির মান কোনটির উপর নির্ভরশীল নয়, সেটির মান পরিবর্তন হবে না, সুতরাং এই এটি হচ্ছে আমাদের ধ্রুবক। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে আমাদের রয়েছে ধ্রুবকের পর আমরা কোন বিষয়ে আলোচনা করব? পরামিতি। পরামিতি নিয়ে আমরা এখন আলোচনা করব। পরামিতি কি? যে সকল ধ্রুবকের মান অজানা বা অজ্ঞাত থাকে, এই পরামিতিটি হচ্ছে ধ্রুবকের পরের স্থানে আসে। তো আপনারা সকলে এটি নোট করে রাখুন। যে সকল ধ্রুবকের মান অজানা বা অজ্ঞাত থাকে তাকে পরামিতি বলে। যেমন ইংরেজি বর্ণমালার অধ্যাক্ষর যে সকল ধ্রুবক রয়েছে সেই ধ্রুবকের মান যেগুলো রয়েছে সেটি কিন্তু হচ্ছে পরামিতিতেও কিন্তু সেগুলোই আছে, অর্থাৎ পরামিতি সমানে আমরা বলতে পারি ইংরেজি বর্ণমালা। পরামিতি হচ্ছে ইংরেজি বর্ণমালা। ইংরেজি বর্ণমালা যেটি রয়েছে এই যে এ বি সি, এগুলো পরামিতি হবে তখন যখন এই এ বি সি এগুলোর মান অজ্ঞাত থাকবে বা অজানা থাকবে। যদি বলে দেওয়া হয় উপরে যে এ সমান 10 তাহলে কিন্তু এই এটি পরামিতি হবে না। আশা করি বুঝতে পারছেন। তারপর রয়েছে গ্রিক বর্ণ আলফা, বিটা এবং গামা, এগুলো হচ্ছে পরামিতি যখন এগুলোর মান অজ্ঞাত থাকবে। আশা করি বুঝতে পারছেন। এটি ধ্রুবকের মতোই, ধ্রুবক যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে যেগুলোর মান অজ্ঞাত থাকে সেগুলো হচ্ছে পরামিতি আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা চলে যাবো অপেক্ষক। অপেক্ষক কি? দুই বা ততোধিক স্বাধীন চলকের মানের পরিবর্তনের ফলে অধীন চলকের যে মানের পরিবর্তন হয় তার গাণিতিক প্রকাশকে অপেক্ষক বা ফাংশন বলে। অপেক্ষকের ইংরেজিতে বলা হয় ফাংশন। ঠিক আছে, আচ্ছা আমরা এখন একটি সমীকরণ ধরি। এই যে এখানে রয়েছে y ফাংশন x ইকুয়াল ax প্লাস b। এই যে এখানে y যেটি রয়েছে সেটি হচ্ছে x এর ফাংশন, সেটি হলো x এর একটি অপেক্ষক বা ফাংশন।
আচ্ছা, আপনারা আশা করি অপেক্ষক কি জিনিস বুঝতে পারছেন। অপেক্ষক হলো দুই বা ততোধিক স্বাধীন চলকের মানের পরিবর্তনের ফলে অধীন চলকের যে মানের পরিবর্তন হয় তার গাণিতিক প্রকাশ। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা আলোচনা করব চাহিদা অপেক্ষক নিয়ে। চাহিদা অপেক্ষক কি? চাহিদার উপর প্রভাব বিস্তারকারী নির্ধারকগুলোর সাথে দ্রব্যের চাহিদার পরিমাণের নির্ভরশীলতার সম্পর্ককে চাহিদা অপেক্ষক বলে। আশা করি সবাই বুঝতে পারছেন চাহিদা অপেক্ষক কি। সবাই কি আমাদের সাথে আছেন? চাহিদা অপেক্ষক কি সবাই কি বুঝতে পারছেন? চাহিদার উপর প্রভাব বিস্তারকারী নির্ধারকগুলোর সাথে দ্রব্যের চাহিদার পরিমাণের নির্ভরশীলতার সম্পর্ককে চাহিদা অপেক্ষক বলে। চাহিদার নির্ধারকগুলো আমরা কিন্তু আগেই আলোচনা করেছিলাম। চাহিদার নির্ধারক হচ্ছে দ্রব্যের দাম, তারপর আরো বিভিন্ন বিষয় রয়েছে, যেমন সম্পদের পরিমাণ, ভোক্তার আয় ইত্যাদি। দ্রব্যের দাম পি, দামকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তারপর ভোক্তার আয়ের উপর নির্ভরশীল। ভোক্তার আয়কে আমরা ইংরেজিতে কি বলতে পারি? ওয়াই, অর্থাৎ আয় অর্থাৎ ইনকাম, আর ইনকামকে অর্থনীতিতে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তারপর ভোক্তার রুচি যাকে আমরা বলতে পারি টেস্ট, অর্থাৎ টি দ্বারা প্রকাশ করা হয়। তারপর ভোক্তার সংখ্যা, ক্রেতার সংখ্যা যাকে আমরা ইংরেজিতে এন দ্বারা প্রকাশ করতে পারি। তারপর পরিবর্তক বা পরিপূরক দ্রব্যের দাম যাকে আমরা পিএস দ্বারা প্রকাশ করতে পারি, পিএস। সুতরাং এই যে বিষয়গুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা একটি সমীকরণের মাধ্যমে অর্থাৎ একটি অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করতে পারি। আমরা লিখতে পারি কিউডি, অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড, চাহিদার পরিমাণ, ইকুয়াল ফাংশন, এই যে আমরা এখানে দিয়েছিলাম পি, এই পিটিকে এখানে আনতে পারি। তারপর ওয়াই, তারপর রয়েছে আমাদের টি, তারপর রয়েছে এন, তারপর রয়েছে পিএস। এই বিষয়গুলোকে কিন্তু আমরা একত্র করে অর্থাৎ চাহিদার নির্ধারকগুলো একত্র করে একটি ফাংশন তৈরি করতে পারি। আশা করি বুঝতে পারছেন। সবাইকে এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? সবাই একটু কমেন্ট করে জানান প্লিজ। এতটুকু যদি বুঝতে পারেন তাহলে আমরা চলে যাব চাহিদা সমীকরণে। আমাদের এই পাঠের চাহিদা চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ হচ্ছে চাহিদা সমীকরণ। চাহিদার সমীকরণ থেকে একটা সৃজনশীল প্রশ্ন আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন। ছোটগো অথবা বড়গোতে এটি থাকবে যে চাহিদা সমীকরণটি নির্ণয় করো বা চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন। এবার আমরা চাহিদা সমীকরণ নিয়ে আলোচনা করব। তবে এর আগে আপনারা সকলে একটু জানান যে এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা এবং সবাই আমাদের সাথে আছেন কিনা। সবাই কি আমাদের সাথে আছেন? মাহবুবকে দেখা যাচ্ছে না, মাহবুব কোথায়? সবাই কি আমাদের সাথে আছেন? এবার আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক চাহিদা সমীকরণ নিয়ে আলোচনা করব। সবাই কি আমাদের সাথে আছেন? সবাই কি আছেন? আমাদের বেশি শিক্ষার্থীর প্রয়োজন নাই, যারা অ্যাক্টিভ রয়েছে তারাই হলে চলবে, সমস্যা নেই। তবে ক্লাসগুলো সবাই ভালোভাবে মনোযোগ সহকারে করো। এই ক্লাসগুলো কিন্তু একদম ফ্রিতে নেওয়া হচ্ছে যাতে তোমরা সকলেই উপকৃত হতে পারো এবং পরীক্ষায় ভালো একটি রেজাল্ট অর্জন করতে পারো। সকলকে এই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। তাছাড়া আমাদের পেজে কখনো কিন্তু পেইড কোর্স বা পেইড কোনো কিছুর আয়োজন করা হয় না। আমাদের পেজটি সাধারণত সেই সকল শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে যারা টাকার অভাবে সঠিক গাইডলাইন পায় না, টিউশন করতে পারে না, কোচিং করতে পারে না, সঠিক গাইডলাইন পায় না, একটি সাপোর্ট পায় না। তাদেরকে যাতে একটা সাপোর্ট পায়, সঠিক একটা গাইডলাইন পায়, তারা যাতে ফ্রিতে একটি কোচিং ক্লাসে অন্তর্ভুক্ত হতে পারে, তাদের জন্য কিন্তু আমাদের পেজটি তৈরি করা হয়েছে। ফেসবুকে এমন কোনো পেজ নাই, এমন কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে কিন্তু ফ্রি ক্লাস করানো হয় এবং পাশাপাশি বলা হয় না যে পেইড কোর্সে ভর্তি হও বা কিছু ক্লাস সাধারণভাবে এভাবে ফ্রিভাবে নেয় এবং পরবর্তীতে বলে দেয় যে বাকি ক্লাসগুলো পেইড কোর্সে নেওয়া হবে, সবাই পেইড কোর্সে ভর্তি হোক। এই ধরনের কোনো কিছুই কিন্তু আমাদের প্ল্যাটফর্মে আপনি পাবেন না। এই সকল জিনিস আমাদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ। আমাদের প্ল্যাটফর্মটি ওই সকল শিক্ষার্থীদের তৈরি করা হয়েছে যাদের টাকার অভাব বা যারা ক্লাস করতে পারে না, যারা সঠিক গাইডলাইন পায় না, তারা যদি একটি সঠিক গাইডলাইন পায় তাদের জন্য আমাদের পেজটি তৈরি করা হয়েছে। তাই অবশ্যই নিজেদের মন থেকে আমাদের ক্লাসগুলো শেয়ার করবেন যাতে আপনার মতো যারা আরও সকল মেধাবী ছাত্র শিক্ষার্থী রয়েছে কিন্তু টাকার অভাবে ক্লাসগুলো করতে পারতেছে না বা ভালো একটা অবস্থানে যেতে পারতেছে না, তারাও যাতে আমাদের ক্লাসগুলো করে উপকৃত হতে পারে। তাই সবাই মন থেকে নিজেদের টাইমলাইনে শেয়ার করবেন, নিজেদের সকল গরিব যারা বন্ধু রয়েছে তাদেরকে আমাদের পেজে ইনভাইট করে দিবেন যাতে তারাও আমাদের পেজ থেকে উপকৃত হতে পারে। মনে রাখবেন আপনার একটি শেয়ার
আপনার আরেক বন্ধুর অনেক উপকার হতে পারে। অর্থাৎ আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার যদি কোনো একটি গরিব ছাত্র মেধাবী সে যদি আমাদের ক্লাসটি দেখে এবং সে আমাদের সাথে যুক্ত হয়, তাহলে তার যে উপকার হবে এই উপকারের কিন্তু সোয়াব আপনিও পাবেন। ঠিক আছে, তাই অবশ্যই সবাই মন থেকে আমাদের পেজটিকে সাপোর্ট করে যাবেন। আচ্ছা ঠিক আছে, তবে আমরা আর কথা না বাড়াই, আমরা ক্লাসটি কন্টিনিউ করি। এবার আমরা আলোচনা করব চাহিদা সমীকরণ। কারো যদি কোনো ধরনের কোয়েশ্চন থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, অথবা আমাদের ইনবক্সে মেসেজ দিতে পারো। আচ্ছা, আমাদের পেজে কিন্তু অল ইন ওয়ান সার্ভিস রয়েছে, অর্থাৎ আমাদের পেজে সকল ধরনের সার্ভিস আপনারা পেয়ে যাবেন। এমন কোনো পেজ নেই যেখানে আপনার সব ধরনের সার্ভিস একসাথে পাবেন, কিন্তু আমাদের পেজই হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি সকল ধরনের সার্ভিস পেয়ে যাবেন। আমাদের পেজের সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে একটু বলে দিই। আমাদের পেজে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, বিসিএস, কারিগরি শিক্ষা এই সকল বিষয়ে বিভিন্ন কোর্সের আয়োজন করা হয় এবং একদম ফ্রিতে ক্লাসগুলো করানো হয়। তারপর কারিগরি শিক্ষা, বিভিন্ন কারিগরি প্ল্যাটফর্মের আমাদের এখানে আয়োজন করা হয়, যেমন টেইলারিং, তারপর রয়েছে কীভাবে মৎস্য চাষ করতে হয়, কীভাবে গবাদি পশু পালন করতে হয়, এই ধরনের কারিগরি শিক্ষা বিষয়ক বিভিন্ন জিনিস। তারপর রয়েছে ফ্রিল্যান্সিং ক্লাস, তারপর রয়েছে কোডিং ক্লাস, এই সকল বিভিন্ন ধরনের ফ্রি ক্লাস সকল আয়োজন করা হয়, পাশাপাশি সার্টিফিকেটও প্রদান করা হয়। তারপর আমাদের পেজে বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত সার্কুলার প্রকাশ করা হয়। তাই যারা পড়ালেখা শেষ করে চাকরি খুঁজতেছেন, আপনাদের জন্য আমাদের পেজটি হতে পারে একটি বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম, যেখানে আপনি খুব সহজেই বিভিন্ন ধরনের চাকরির সার্কুলার পেয়ে যাবেন এবং চাকরির আবেদন করতে পারবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমরা আমাদের ক্লাসটি কন্টিনিউ করি। এবার আমরা আলোচনা করব চাহিদা সমীকরণ। চাহিদা সমীকরণ এটি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আচ্ছা, প্রথমে আমরা বুঝি যে চাহিদা সমীকরণ কি। চাহিদা সমীকরণ হলো কোনো দ্রব্যের দামের সাথে পরিমাণের সম্পর্কের মাত্রা ও প্রকৃতি যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চাহিদা সমীকরণ বলে। চাহিদা সমীকরণ কিভাবে থাকে সেটি আমি লিখে দিচ্ছি, আপনারা সবাই নোট করে নেন। চাহিদা সমীকরণ সাধারণত এরকম থাকে। চাহিদা সমীকরণ QD equal A minus BP। চাহিদা সমীকরণের রূপটি হচ্ছে এটি, অর্থাৎ চাহিদা সমীকরণের রূপ হলো এটি। এবার এই এর জায়গায় অন্য কোনো সংখ্যা থাকতে পারে, বি এর জায়গায় অন্য কোনো সংখ্যা থাকতে পারে, সেটি প্রশ্নের আলোকে। অর্থাৎ প্রশ্নে এই কোয়ালিটির প্রশ্ন থাকবে, যেমন QD দেওয়া থাকবে এবং এখানে কয়েকটি সংখ্যা দেওয়া থাকবে। যেমন আমরা লিখতে পারি এই যে QD ইকুয়াল, আমরা এর জায়গায় দিতে পারি 10 এবং বি এর জায়গায় দিতে পারি 5, আর পি যেটি রয়েছে সেটি বসিয়ে দিতে পারি। পরীক্ষায় এই ধরনের সমীকরণ দেয়া থাকবে, আপনার উদ্দীপকে এইরকম একটা সমীকরণ দেয়া থাকবে এবং বলবে সমীকরণটি থেকে চাহিদা সূচি অঙ্কন করো, চাহিদার রেখা অঙ্কন করো। এই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে। এখানে 10-এর জায়গায় 20 থাকতে পারে, 5-এর জায়গায় 10 থাকতে পারে, সেটি প্রশ্নে আলোকে থাকবে। তবে এই সমীকরণটি থেকে যদি আমরা নির্ণয় করা শিখে যাই কিভাবে চাহিদা রেখা অঙ্কন করতে হয়, তাহলে কিন্তু আমরা যে কোনো সংখ্যা থাকুক না কেন আমরা উত্তর করতে পারবো। আপনাদেরকে শুধু চাহিদা সমীকরণের এই রূপটি মনে রাখলেই চলবে। অর্থাৎ চাহিদা সমীকরণের রূপ হচ্ছে QD ইকুয়াল A মাইনাস BP। এ এবং বি এই দুইটি জায়গায় বিভিন্ন সংখ্যা বসতে পারে, তবে আপনারা চাহিদা সমীকরণ কিভাবে চিনবেন সেটি আমি দুটি ভিডিও বলে দিই। চাহিদা সমীকরণ চেনার উপায় হচ্ছে যে চাহিদা সমীকরণে QD দেওয়া থাকবে এবং চাহিদা সমীকরণের এই যে ডাল, এই ডালটি ঋণাত্মক থাকবে। আমরা কিন্তু একটু আগে আলোচনা করেছিলাম যে চাহিদা বিধির ব্যতিক্রম হয় কখন, যখন চাহিদা রেখাটি নিম্নগামী হয় কেন, সেটি আমরা একটু আগে আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা বলেছিলাম যে চাহিদা সমীকরণের ঢাল ঋণাত্মক হয়, এজন্য চাহিদা রেখাটি নিম্নগামী হয়। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে চাহিদা সমীকরণ কিভাবে চিনবেন। প্রথমত এই যে QD দেওয়া থাকে, QD দেখলেই আমরা বুঝে নেবেন যে চাহিদা সমীকরণ। তারপর অনেক সময় এখানে D দেওয়া থাকবে না, অনেক সময় শুধু Q দেওয়া থাকবে, তখন আপনারা কিভাবে বুঝবেন যে চাহিদা সমীকরণ না যোগান সমীকরণ? সেক্ষেত্রে আপনারা বুঝবেন এই যে ঢাল দেখে, এই যে ঢাল যদি মাইনাস হয় তাহলে সেটি চাহিদা সমীকরণ, আর ঢাল যদি প্লাস হয় তাহলে সেটি যোগান সমীকরণ। আশা করি বুঝতে পেরেছেন। এবার এই চাহিদা সমীকরণটি নির্ণয়ের একটা সূত্র আছে, আপনারা সকল সূত্রটি লিখে নেন। চাহিদা সমীকরণ নির্ণয়ের একটি সূত্র রয়েছে, সূত্রটি হলো
চাহিদা সমীকরণ নির্ণয়ের সূত্র ইকুয়াল এই যে QD মাইনাস QD1, তারপর QD1 মাইনাস QD2 ইকুয়াল P মাইনাস P1 মাইনাস P2। এটি হচ্ছে চাহিদা সমীকরণ নির্ণয়ের সূত্র। যখন আমাদের খাতায় এই রকমের একটা চাহিদা সমীকরণ দেয়া থাকবে এবং বলবে চাহিদা সমীকরণটি নির্ণয় করো, তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব। সবাই সূত্রটি লিখে নেন। আর আজকের ক্লাসে আমরা আর দীর্ঘায়িত করতেছি না। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা সমীকরণ তৈরি করতে হয়। আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে আমরা শিখলাম চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন। তারপর আমরা শিখেছি চাহিদা বিধির ব্যতিক্রম, চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটি আমরা জানলাম। তারপর আমরা জানলাম চলক সম্পর্কে, তারপর জেনেছি ধ্রুবক সম্পর্কে, তারপর পরিমিতি সম্পর্কে, তারপর অপেক্ষক সম্পর্কে, তারপর চাহিদা অপেক্ষক সম্পর্কে আমরা জেনেছি, তারপর জেনেছি চাহিদা সমীকরণ সম্পর্কে। এবার পরবর্তী ক্লাসে আমরা শিখব চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা সমীকরণ তৈরি করতে হয়। আমাদের প্রশ্নে সরাসরি এইরকম একটা চাহিদা সমীকরণ দেয়া থাকতে পারে, অথবা একটা সূচি দেয়া থাকতে পারে এবং বলতে পারে যে এই সূচিটি থেকে চাহিদা সমীকরণ নির্ণয় করো। তো সূচি থেকে কিভাবে চাহিদা সমীকরণ নির্ণয় করতে হয় সেটি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর আজকের এইটুকু পর্যন্ত আমরা শেষ করে দিচ্ছি। তার আগে আপনারা সবার কি কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। সবার জন্য 2 মিনিট দেওয়া হলো, সবাই কোনো ধরনের প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কি প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করে ফেলেন। 2 মিনিট সময়, সবার জন্য 2 মিনিট সময় দেওয়া হলো। সবাই যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন তাড়াতাড়ি। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, আমাদের আরফিন বলতেছে ক্লিয়ার স্যার, থ্যাঙ্কস, অনেক সুন্দর, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি আমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের সাথে আজকে সম্পূর্ণ ক্লাসটি করেছেন সবাইকে আমি মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের সম্পূর্ণ ক্লাসগুলো করবেন, তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। আর যে কোনো ধরনের যদি ক্লাসের প্রয়োজন হয় বা কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই আমাদের পেজে মেসেজ দিবেন। যে কোনো ধরনের প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি, আমরা পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আপনাদের যদি কারো চাকরির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে পারেন। আমরা সেই অনুযায়ী আপনার জন্য একটি চাকরির ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা আপনাদের চাকরির জন্য যদি আবেদন করতে হয় তাহলে অবশ্যই আপনারা আপনাদের কোয়ালিফিকেশনগুলো দিবেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন। প্রত্যেকটি শ্রেণীর জন্য আলাদাভাবে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাল্লাহ। বিভিন্ন সার্কুলার প্রকাশ করা হবে, আপনারা সেখান থেকে উপকৃত হবেন ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটি মনে হয় সবাই বুঝতে পেরেছে এবং কোনো ধরনের প্রশ্নের কারণ নেই। তো আজকের ক্লাসে আমরা এখানে শেষ করে দিচ্ছি। ক্লাসটিকে শেষ করে দিব। সবাই কমেন্ট করে জানান। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই মনে হয় বুঝতে পেরেছে। মিজান বলতেছে অনেক সুন্দর, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের আজকের ক্লাসটি সম্পূর্ণ করার জন্য। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।